ওয়ার্ল্ড কাপ 2026-এ যে রাউন্ড অফ 32 এর ম্যাচ, যে কটা ভাইটাল ম্যাচ রয়েছে তার মধ্যে অন্যতম ভাইটাল ম্যাচ হচ্ছে আজকে রাত্রি 10:30টার ম্যাচটা হবে কিন্তু হস্টনে, ব্রাজিল বনাম জাপান। এবার ব্রাজিল মানে একটা ফুটবলের পাওয়ার হাউস, আমাদের কোথাও একটা আলাদা সমর্থনের জায়গা অলওয়েজ ছোটোর থেকে রয়েছে। মানে আমরা ছোটোর থেকে যে পরিবেশটাতে বড় হয়েছি সেখানে ব্রাজিল আর আর্জেন্টিনা ইতিউতি অন্যান্য বিভিন্ন দলের সমর্থকরা রয়েছে, বাট দ্য মেজরিটি পার্সেন্টেজ আর ডিভাইডেড ইন ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা। ইভেন ঘরে ঘরের মধ্যেও কিন্তু বিরোধ রয়েছে, বাবা ছেলে, স্বামী স্ত্রী, ভাই বোন, দাদা ভাই। ব্রাজিল আর্জেন্টিনার একটা আলাদা রকমের এই রাইভালরি কিন্তু বিশেষ করে ওয়ার্ল্ড কাপ এলে হাজির হয়ে যায়। এবং সেখানে দাঁড়িয়ে যখন ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে জাপান, যে জাপান হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে দ্য লাস্ট রিপ্রেজেন্টেটিভ, তো কোথাও একটা সফট কর্নার দেখো জাপানের জন্য আমাদেরও কাজ করে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি ফুটবলের একটা দৃষ্টিনন্দন জায়গা বা কোথাও একটা স্যাটিসফাইং লেভেলকে টাচ করে দেওয়ার কথা হয়, তখন কিন্তু আমাদের ব্রাজিলের দিকেই সর্বস্ব সমর্থনটা হাজির হয়ে যায়। এবার আজকে রাত্রের এই ম্যাচটা ভীষণভাবে ভাইটাল, কারণ ব্রাজিলকে প্রমাণ করতে হবে যে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপে মাচ বেটার কিছু করতে এসেছে, যেটা লাস্ট 5টা ওয়ার্ল্ড কাপে হয়নি। এবং 24 বছরের খরা কাটিয়ে ব্রাজিল আবারও ওয়ার্ল্ড কাপ জেতার মতো জায়গাতে পৌঁছতে পারে। আর জাপানকে প্রমাণ করতে হবে যে রেগুলার বেসিসে আন্ডারডগ, রেগুলার বেসিসে কোথাও মিনোজ, কোথাও শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ খেলতে আসে একটা দেশ, এই তকমাটা কাটিয়ে ভালো কিছু করতে হবে। এবং রিসেন্ট পাস্টে ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ম্যাচে যেভাবে জায়ান্ট কিলার হিসেবে জাপান উঠে এসেছে, সেই ধারাটাকেও জাপানকে বজায় রাখতে হবে। তো দুটো দেশের কিন্তু দুটো আলাদা পার্সপেক্টিভ রয়েছে, দুটো দেশের দুটো ফ্যান্সদের কিন্তু আলাদা পার্সপেক্টিভ রয়েছে এই ম্যাচকে অ্যাপ্রোচ করার জন্য, এবং একটা উপভোগ্য ম্যাচ হবে বলে অন্ততপক্ষে আশা করা যেতে পারে। এই ভিডিওতে ব্রাজিলের যে কটা শক্তি আর জাপানের যা শক্তি বা দুটো টিমেরই যে দুর্বলতা রয়েছে সেই নিয়ে কথা বলবো। যদি জাপানের মেন শক্তির কথা বলি, যেটা ওদের সব থেকে বেশি স্ট্রেংথ ওদের, সেটা হচ্ছে ডিসিপ্লিন। দেখো জাপান দেশটা এমনিই খুব ডিসিপ্লিনড একটা দেশ, এবং যখন অ্যাজ আ স্পোর্টস ওরা কান্ট্রি হিসেবে নামে, তখন কিন্তু তার ডিসিপ্লিনটা মাঠের মধ্যে পরিষ্কার রিফ্লেকশনে আসে। ফুটবলের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়, খুব বেশি ওরা ব্লান্ডার করে না, ভুলভ্রান্তি প্রায় দেখা যায় না বললেই চলে। কিন্তু বেশিরভাগ সময়ে দেখা যায় যে যখন বড় কোনো টিমের এগেনস্টে পড়ছে, একটা সময়ের পর, সার্টেন একটা টাইমের পর কিন্তু যে মেন্টাল প্রেশার রয়েছে, যে কোথাও গেম প্রেশারটা রয়েছে, সেটা আস্তে আস্তে জাপানের হাত থেকে বেরিয়ে যায়। তার রিজন হতে পারে যে ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ সিনিয়র প্লেয়ার্স, ল্যাক অফ সেই কোথাও আলাদা তাগিদ বা খিদে, বা উল্টো দিকের যে টিমটা রয়েছে তারা স্কিলে যতটা বিট করতে পারছে বারবার, সেখানে জাপান আটকে যাচ্ছে। কিন্তু জাপানের ক্ষেত্রে সবাই যেটা বলে যে যখন ডিসিপ্লিনের কথা আসে, তখন কিন্তু জাপানের কাছাকাছি বিশ্বের কোনো দেশ আপাতত নেই, বা খুব কম দেশই রয়েছে। এবং যদি ব্রাজিলের সব থেকে বড় শক্তির কথা বলি, তাহলে অবশ্যই দেখো টিমের মধ্যে এক্সপিরিয়েন্সের অভাব নেই, ইয়াং প্লেয়ারদের এনার্জির অভাব নেই, এবং যে তাগিদ রয়েছে, সব থেকে বড় কথা যে ভালো কিছু করতে হবে, যেটা আমি শুরু করলাম যে 24 বছরের অপেক্ষা রয়েছে ব্রাজিল সমর্থকদের, শুধুমাত্র ব্রাজিলে না, গোটা বিশ্ব জুড়ে যারা ব্রাজিল সমর্থক রয়েছে তাদের প্রত্যেকের অপেক্ষা রয়েছে যে আফটার লং 24 ইয়ার্স ব্রাজিল কিছু করবে। তো সেটা কোথাও ব্রাজিলকে কিন্তু আলাদা একটা স্ট্রেংথ দেয় যে আমাকে মাঠের মধ্যে বেটার কিছু করতে হবে, এবং তার সাথে অবশ্যই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি, যেটা ব্রাজিলের কিন্তু একটা বিরাট বড় স্ট্রেংথের জায়গা, যেটা আবার জাপানের ক্ষেত্রে কিন্তু প্রায় নেই বললেই চলে। দুটো টিমের যদি সব থেকে বড় দুর্বলতার কথা বলি, তাহলে অবশ্যই জাপানের ক্ষেত্রে দুর্বলতা হতে পারে, যেটা আগেই বললাম, যে একটা লম্বা সময়ের পর কোথাও ম্যাচের মোমেন্টাম থেকে হারিয়ে যাওয়া, বা একটা ম্যাচের যে প্রেসার রয়েছে সেই প্রেসারটাকে একটা সার্টেন টাইমের পর নিতে না পারা, এবং অবশ্যই যখন উল্টো দিকের টিম কন্টিনিউয়াসলি প্রেসার করছে, ডিফেন্স কতটা সময় অবধি কম্প্যাক্ট থাকবে, ডিফেন্স কতটা সময় অবধি নির্ভুল ক্লিয়ারেন্স করবে, সেটাও কিন্তু একটা বিগ ফ্যাক্টর। আর ব্রাজিলের ক্ষেত্রে সব থেকে বড় আপাতত যে নেগেটিভ পয়েন্ট রয়েছে বা উইকনেস রয়েছে, সেটা হচ্ছে ফিটনেস এবং টিমের মধ্যে কম্বিনেশন। আপাতত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ফিটনেস সিরিয়াসলি কোশ্চেন মার্কের জায়গাতে অবশ্যই থাকবে। জাপানের মতো প্রতিপক্ষকে হয়তো টপকে যাওয়া যাবে, কিন্তু পরে যখন আরও স্ট্রং অপোনেন্ট আসবে, ইউরোপিয়ান কোনো কান্ট্রি আসবে, সেখানে দাঁড়িয়ে ফিটনেস কিন্তু একটা বাধা হতে পারে। এবং তার সাথে অন্ততপক্ষে 3টে ম্যাচে যে জিনিসটা পরিষ্কার বুঝতে পারা গেছে, যে মাঝ মাঠের সাথে ডিফেন্সের যে ওরিয়েন্টেশন, যে কম্বিনেশন, যে বোঝাপড়া, সেখানে কিন্তু একটা বড়সড় অভাব রয়েছে। সেটা যত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যাবে তত তাড়াতাড়ি কিন্তু মঙ্গল। কারণ জাপান শুধুমাত্র ডিসিপ্লিন, জাপান শুধুমাত্র ইউনিট হিসেবে খেলে তা নয়, জাপান কিন্তু কাউন্টার অ্যাটাকে ভীষণভাবে ভয়ঙ্কর। জাপান খুব তাড়াতাড়ি ছোট স্পেসে ম্যান কিন্তু বাড়াতে পারে, এবং অবশ্যই সব থেকে যেটা ওদের বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে
স্পিড, এবং সেই স্পিডে কিন্তু জাপান সব থেকে বেশি বিট করার চেষ্টা করবে যারা ব্রাজিলের উইক বা অন্ততপক্ষে একটু আনফিট প্লেয়ার রয়েছে, যারা পিছিয়ে আসতে একটু সময় লাগাবে। তো কোথাও একটা স্পিড, এবিলিটি, স্কিল সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অন্য রকমের ম্যাচ আমরা দেখব এবং খুব এনজয়িং একটা ম্যাচ দেখব। এই ম্যাচের যদি প্রেডিকশন করতে বসি তাহলে অবশ্যই ব্রাজিলকে আমি ফেভারিট হিসাবেই রাখছি, এবং অন্তত পক্ষে একটা 2-1 স্কোর লাইন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে যে হতে পারে। এবার যদি অঘটন ঘটে যায় তাহলে তো সেটা আমরা দেখতেই পাবো, আর যদি অঘটন না ঘটে সিম্পল ব্যাপারেই ব্রাজিল এগিয়ে যায় সেটাও আমরা দেখতে পাবো। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার যা কিছু বলার ছিল আমি ভিডিওতে শেয়ার করলাম। এই অবধি ভিডিওটা থাকলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।